কোটা নেই, কিন্তু বাংলাদেশে কেন কোটা বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ দেখছে? সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য 30% কোটার বিরুদ্ধে বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। কোটা 2018 সালে শেখ হাসিনা সরকার বাতিল করেছিল। 1 জুলাই হাইকোর্ট পুনঃস্থাপন করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিত রেখেছিল। তারপরও ছাত্ররা বিরোধ করছে কেন, কিভাবে, আর এই কোটা সিস্টেমটা কি, আমরা জানবো এই ভিডিওটির মাধ্যমে। আমরা কোনো পলিটিশিয়ান নই অথবা বাংলাদেশের সম্পর্কে কোনো প্রোপাগান্ডা ছাড়ানোর আমাদের কোনো উদ্দেশ্য নেই। শুধুমাত্র আমরা ইনফরমেশন ও তথ্য জ্ঞানার্থে আমরা এই ভিডিওটি বানাচ্ছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। 50% চাকরি কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রায় সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা কর্মীরা ক্যাম্পাসে ঝাঁপিয়ে পড়েছে এবং 6 জন বিক্ষোভকারী মারাও গিয়েছে। বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল করে নিয়েছে। বিক্ষোভের তীব্রতা এতটাই যে সরকার স্কুল কলেজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। যে কোটার বিরুদ্ধে কোনো রাজনৈতিক আনুগত্য নেই এমন ছাত্ররাও বিদ্রোহ করছে। বিশেষজ্ঞরা বলেছেন, সহিংসতা ও মৃত্যু দুর্ভাগ্যজনক, কারণ সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের মতো একই পৃষ্ঠায় রয়েছে। অবিলম্বে শিক্ষার্থীদের কাছে বিষয়টি বুঝিয়ে দিতে চান তারা। বাংলাদেশের পর্যবেক্ষকরাও বিশ্বাস করেন যে বিক্ষোভটা শুধু কোঠা নিয়ে নয় এবং শিক্ষার্থীরা তাদের সামগ্রিক হতাশা প্রকাশ করছে। বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক ইস্যুগুলিতে মতো বিক্ষোভগুলির সাথে 1971 সালের যোগসূত্র রয়েছে। আসলে কোটা কী ছিল? বাংলাদেশে তাদের জন্য 30% ছাড় কেন ছিল চাকরিতে এবং তাদের জন্য কেনই বা বিক্ষোভ হচ্ছিল তা জানব। 1971 সালে স্বাধীনতা আন্দোলন ছিল বাংলাদেশের ইতিহাসে জলাবদ্ধ মুহূর্ত। লাখ লাখ মানুষ যুদ্ধ করে বাংলাদেশের পাকিস্তান কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং অনেক যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা, যারা বাংলাদেশকে স্বাধীনতা করার জন্য নিজের যান পর্যন্ত, নিজের জীবন পর্যন্ত ত্যাগ করে ফেলেছিল। 1972 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের অধীনে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য 30% আসন সংরক্ষণ করে এই কোটা ব্যবস্থা চালু করা হয়েছিল। কোটা পদ্ধতিতে অন্যদের জন্য চাকরিও সংরক্ষিত ছিল, যেখানে 44% চাকরিরা মেধাভিত্তিকও ছিল। চাকরিতে এই 30% রিজার্ভেশনের বিরুদ্ধে ছাত্ররা প্রতিবাদ করছে। তৃতীয় প্রজন্মে মুক্তিযোদ্ধাদের কেন সুযোগ সুবিধা দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন। মেধাভিত্তিক নিয়োগের দাবি জানিয়েছেন তারা। মজার ব্যাপার হলো, গত সপ্তাহে সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশ স্থগিত করার পর বাংলাদেশে বর্তমানে কোনো কোটা নেই। 2018 সালে শেখ হাসিনা সরকার ছাত্রদের ব্যাপক আন্দোলনের পর মুক্তিযোদ্ধা কোটাসহ চাকরিতে সমস্ত সংরক্ষণ বাতিল করে। 2018 সাল থেকে 2021 সালে একদল আবেদনকারী হাইকোর্টে সিভিল সার্ভিসে 30% মুক্তিযোদ্ধাদের সংরক্ষণের জন্য একটি মামলা লড়ে না হওয়া পর্যন্ত কোনো কোটা ছিল না। 3 বছর ধরে এই বিষয়ে শুনানির পর হাইকোর্টে 1 জুলাই 30% কোটা পুনর্বহাল করে। এটি সাম্প্রতিক বিক্ষোভের সূত্রপাত করে। হাইকোর্টের রায়ের পরপরই সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন অ্যাটর্নি জেনারেল। 16 জুলাই একটি পিটিশনও দাখিল করা হয়। খবরে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট গত সপ্তাহে হাইকোর্টের আদেশ 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে। প্রধান বিচারপতি প্রতিবাদী শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছেন। আন্দোলনত 4 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। আমি মনে করি বিষয়টি সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে না, কারণ বাংলাদেশের সুপ্রিম কোর্টের স্থিতাবস্থার পরে বাংলাদেশে সরকারি চাকরির জন্য কোনো সংরক্ষণ বা কোটা নেই। সুপ্রিম কোর্টের স্থিতাবস্থা হাইকোর্টের রায়কে অকার্যকর করে দিয়েছে। সরকারি চাকরিতে প্রবীণ বাংলাদেশি সাংবিধানিক স্বদেশ রায়ের indiantoday.in-কে বলেছে, সুপ্রিম কোর্টের রায় এবং প্রধান বিচারপতির আশ্বাস সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত ছিল। বিক্ষোভকারীদের মোকাবিলায় রাজকারণদের উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আন্দোলনের আগুনে ইঙ্গিত যোগায়। এটি অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ শুরু হয়, যেখানে 100 জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়। রাতারাতি সহিংসতা ঢাকার বাইরে সভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে এবং মঙ্গলবার সারা বাংলাদেশের অন্যত্র রিপোর্ট করা হয়। সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর চট্টগ্রাম ও উত্তর শহরের রংপুরে। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের একজন বাংলাদেশ বিশেষজ্ঞ এবং পোস্ট ডক্টরেট গবেষক মুবাস্সার হাসান বলেছেন, ছাত্রদের বিক্ষোভ ব্যাপক এবং সমস্ত বিভাগীয় শহর থেকে রিপোর্ট করা হচ্ছে। যখন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্র সংগঠন ছাত্র লীগ সক্রিয়ভাবে আন্দোলনকে দমন করার চেষ্টা করছে, বিরোধী দল এবং তাদের ছাত্র শাখাগুলি প্রকাশ্যে প্রতিবাদী ছাত্রদের পাশে রয়েছে। মুবাস্সার হাসান indiantoday.in-কেও বলেছেন। তিনি বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিরোধী দলগুলো কোটা আন্দোলনের সঙ্গে জোট বেঁধে তাদের জনপ্রিয় বৃদ্ধি বাড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশের গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ যা মূলত 2 সপ্তাহ ধরে শান্তিপূর্ণ ছিল,
ক্ষমতাসীন দলের ছাত্রলীগ এবং পুলিশ বিক্ষোভকারীদের উপর ব্যাপকভাবে নেমে আসার পর সহিংসতার রূপ নেয়। মানবাধিকারের এই ব্যাপক লঙ্ঘন এবং জীবন ও স্বাধীনতার অধিকার বর্তমান শাসনের স্বাক্ষর। এগুলো ছাত্রদের ক্ষুব্ধ করে তুলেছে এবং তারা শাসক দলের ছাত্রনেতা ও কর্মীদের ছাত্রাবাস থেকে বের করে দিচ্ছে, বলেছেন মোবাশ্বের হাসান। সহিংস বিক্ষোভ শহর জুড়ে ছড়িয়ে পড়ার পরে এবং সংঘর্ষে 6 জন নিহত হওয়ার পরে বাংলাদেশ সরকার বুধবার স্কুল ও কলেজ বন্ধ করার নির্দেশ নিয়েছেন। বিশেষজ্ঞরা বাংলাদেশের কোটা বিরোধী এবং আন্দোলনের জনগণের হতাশা প্রকাশ করেছেন। শেখ হাসিনাকে স্বৈর শাসক বলে সোশ্যাল মিডিয়ায় আউটওয়ার্ক, মেম, র্যাপ গান এবং স্লোগানও প্রচারিত হচ্ছে। আগে এটা কল্পনা করা যেত না, কিন্তু এখন সেই সাংস্কৃতিক কাজগুলোও সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষের শেয়ার করছে। মোবাশ্বের হাসান ইন্ডিয়ান টুডেকে বলেন, হাসান বলেন, হাসিনার সরকার সমাজে ভিত্তি ছড়ানোর জন্য উন্নতি করছে। এখন মনে হচ্ছে ভয় কেটে গেছে। এটা স্পষ্ট যে ছাত্ররা তার ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়েও প্রশ্ন তুলছে, বলছেন হাসান। তিনি 2024 সালের জানুয়ারিতে হাসিনার টানা 4র্থ মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার কথা উল্লেখ করেছেন, যা সমালোচকরা নির্বাচনী কারচুপিতে জন্য দায়ী করেছেন। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করেছেন। প্রবীণ সাংবাদিক স্বদেশ রায় ইন্ডিয়ান টুডেকে বলেন, এই সময়টা সারমর্ম এবং সরকারকে অবিলম্বে আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝাতে হবে যে কোটা ইস্যুতে সরকার তাদের সাথে আছে। সরকার সুপ্রিম কোর্টে আপিল পিটিশন দাখিল করেছে, তাই সরকার ইতিমধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। তাই আন্দোলনকারী যুবকরা এবং সরকার একই নৌকায় রয়েছে। এই মুহূর্তে সরকারের সাথে সংলাপ শুরু করা উচিত, প্রতিবাদী রায় বলেছেন। তিনি পরামর্শ দেন যে যখন কিছু জ্বলতে শুরু করে তখন সরকারের উচিত সবার আগে পানি ঢেলে আগুন নেভানো। তাই ভুল বোঝাবুঝি এড়ানো এবং দুর্বৃত্ততার জায়গা দেওয়ার জন্য সরকারের উচিত আলোচনা শুরু করা দরকার, তিনি পরামর্শ দেন। বাংলাদেশের পর্যবেক্ষক মোবাশ্বের হাসান বলেছেন, কোটা নিয়ে সমঝোতা একমাত্রই সম্ভাব্য বিকল্প। অবশেষে সরকার পিছিয়ে যেতে হবে, অন্যথায় পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাবে।